দ্রুত ভোট দিয়ে ক্ষমতা হস্তান্তরের আহ্বান। ওনাকে নিয়ে আসার জন্য সম্পূর্ণ পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি, সেজন্য অল্প কিছু সময় লাগবে, অতি অবশ্যই আসবেন উনি। সরকারের দায়িত্ব আকাঙ্ক্ষাটা স্মরণে আনা আর সংখ্যা দূর করা। ইলেকশন দেন, এটা সহজ পথ, সসম্মানে ঘরে ফেরা। নির্বাচন ব্যবস্থাকে কলুষিত করেছে আওয়ামী লীগ সরকার, পুনরুদ্ধারে যা দরকার তাই করবে ইসি। ভোটাধিকার ফেরাতে সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি সিইসির। 18 কোটি মানুষ যে বঞ্চিত, এই তাদের এই বঞ্চনার দুঃখ তারা বলার জন্য আছে, আমরা আছি। ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেটা আমরা ঘোষাতে চাই। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। দলগুলোর সঙ্গে আলোচনা করেই জুলাই ঘোষণাপত্রের খসড়া প্রস্তুত করবে সরকার, জানালেন প্রেস সচিব। হাসিনাকে ফিরিয়ে বিচার করাই অগ্রাধিকার। এবার টিউলিপের বোনের নামে ফ্ল্যাট উপহার পাওয়ার তথ্য যুক্তরাজ্যের গণমাধ্যমে। ফজলে নূর তাপস ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের 2 মামলা। রাত্রের 12টা-1টার দিকে হয়তো আসে, সামান্য 5-6 দিন ধরে রাতেও নাই। বাচ্চা কাঁদতেছে খাবারের জন্য, কিনে খাবো, আবার সরকারকে বিলগুলিও দিব। রাজধানীতে গ্যাসের জন্য হাহাকার, বাসা বাড়িতে জ্বলছে না চুলা, দুর্ভোগে গ্রাহক। সংকট কাটাতে সিলেট থেকে আরো 3 কোটি ঘনফুট সঞ্চালন লাইনে সরবরাহের আশা। আরও 18 মামলা খারিজ হলেই সব মামলা মুক্ত হবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। 18 বছর আগে প্রথম যে মামলায় গ্রেফতার করা হয় তারেক রহমানকে এবং রিমান্ডের নামে করা হয় নির্যাতন, চাঁদাবাজির সেই 4 মামলা বাতিলের রায় বহাল রেখেছেন আপিল বিভাগ। আইনজীবী বলছেন তারেক রহমানের দেশে ফেরার অপেক্ষায় সবাই, তবে মামলার উপর তা নির্ভর করছে না। আফজল হোসেনের রিপোর্ট। মামলাগুলোর কোনো আইনগত ভিত্তি ছিল না, ইনগ্রেডিয়েন্টস ছিল না, যে কারণেই মামলাগুলো বাতিল করা হয়েছে। রাষ্ট্রপক্ষ থেকে যেটা বলা হয়েছে যে মামলার এফআইআরে আছে 1 কোটি টাকার চাঁদা দাবি, কিন্তু কে চাঁদা দাবি করেছেন সেটা নেই। জনাব তারেক রহমান সাহেবকে সেই মামলায় সোনেরেশ দেখানো হয়েছে, টাকাগুলো কোথায় গিয়েছে সেই হদিশটাও নেই। তারেক রহমানের যত মামলাই হয়েছে সবগুলাই উদ্দেশ্য প্রণোদিত এবং রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত, সেই কারণে তিনি খালাস পেতে পারেন এবং আদালত আজকে 4টি মামলায় ডিসমিস করে দিয়েছেন। বিএনপির আইনজীবীরা বলছেন আরও 18-19টি মামলা খারিজ হলেই সব মামলা মুক্ত হবেন তারেক রহমান। 36টা মামলা ইতিমধ্যে খারিজ হয়ে গেছে, এখন গোটা মিলিয়ে মানে ধরেন 18-19টার মতো মামলা আছে। দেশে আসার বিষয়টা উনি প্রয়োজনীয় পদক্ষেপ যথাসময়ে নেবেন। বিএনপি এখনো তারেক রহমানকে দেশে ফেরানোর উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারেনি বলে মন্তব্য করেছেন দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। লন্ডন সফর শেষে দেশে ফিরে তিনি গণমাধ্যম কর্মীদের একথা বলেছেন। এদিকে রাজধানীতে আলাদা অনুষ্ঠানে দ্রুত জাতীয় নির্বাচন অনুষ্ঠানের আহ্বান জানিয়েছেন বিএনপির আরেক নেতা শামসুজ্জামান দুদু। প্রায় 2 সপ্তাহ লন্ডন সফর শেষে রোববার দুপুরে দেশে ফেরেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের পর কথা বলেন গণমাধ্যম কর্মীদের সঙ্গে। বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে দেশে ফেরানোর জন্য এখনও উপযুক্ত পরিবেশ তৈরি করতে পারেনি বিএনপি। নতুন রাজনৈতিক শক্তির উদয় হলে বিএনপি স্বাগত জানাবে বলেও মন্তব্য করেন এই নেতা। গণতান্ত্রিক পরিবেশে এবং বাংলাদেশের এই অবস্থায় নতুন রাজনৈতিক শক্তির যদি উদয় হয় আমরা স্বাগত জানাবো। আমাদের মাননীয় ভারপ্রাপ্ত চেয়ারপারসন জাতিকে ঐক্যবদ্ধ রাখার জন্য, থাকার জন্য আমাদের সকল প্রয়াস নেওয়ার জন্য নির্দেশনা দিয়েছেন। ওনাকে নিয়ে আসার জন্য সম্পূর্ণ পরিবেশ আমরা সৃষ্টি করতে পারিনি, সেজন্য অল্প কিছু সময় লাগবে, অতি অবশ্যই আসবেন উনি। এদিন জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় অংশ নিয়ে বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু বলেন, এখন পর্যন্ত মানুষের আকাঙ্ক্ষা পূরণ করতে পারেনি অন্তর্বর্তী সরকার। নির্বাচনের তারিখ ঠিক করে দ্রুত নির্বাচিত সরকারকে দায়িত্ব হস্তান্তরের আহ্বান তার। আইন শৃঙ্খলা পরিস্থিতি যে কোনো সময় থেকে খারাপ। কি করছেন আপনারা? আপনাদের
এইসব শিশুসুলভ কথাবার্তা বন্ধ করেন। সরকারের দায়িত্ব আকাঙ্ক্ষাটা স্মরণে আনা আর সংখ্যা দূর করা। ইলেকশন দেন, এটা সহজ পথ। সসম্মানে ঘরে ফিরে আপনার উপরে বাংলাদেশের মানুষ নির্ভর করতে চায়, কিন্তু এমন কোনো কাজ করবেন না যাতে আপনার উপরে সন্দেহ তৈরি হয়, আপনার অর্জিত সম্মান বিনষ্ট হয়। দেশের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে এখনো স্বৈরাচারের দোসররা বসে আছেন বলেও দাবি করেন শামসুজ্জামান দুদু। আপনারা যখন শিশু। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। নির্বাচন যেভাবে কলুষিত করা হয়েছে তা পুনরুদ্ধারে যা করা লাগে সবই করবে কমিশন। সকালে আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে এক অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলেছেন নির্বাচন কমিশনাররা। এক অনুষ্ঠানে সিইসি এএমএম নাসিরউদ্দিন বলেছেন, 18 কোটির মানুষের ভোটের অধিকার ফিরিয়ে দিতে সুষ্ঠু, স্বচ্ছ ও নিরপেক্ষ নির্বাচন দিতে কমিশন প্রতিশ্রুতিবদ্ধ। 20 জানুয়ারি ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রম শুরুর আগে রোববার নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে প্রশিক্ষণ কর্মশালায় অংশ নিলেন তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের প্রশিক্ষকরা। সকালে প্রশিক্ষণের উদ্বোধনী পর্বে অংশ নেন সিইসি সহ অন্য কমিশনাররা। এ সময় ভোটার তালিকা হালনাগাদে স্বচ্ছতার উপর জোর দিয়ে কমিশনাররা বলেন, নির্বাচন যেভাবে কলুষিত হয়েছে তা পুনরুদ্ধারে যা করা লাগে তার সবটুকুই করবে কমিশন। টাকা অর্জনের মোটিভ নিয়ে কোনো তথ্য সংগ্রহকারী কাজ করবে না। এই বিষয়টা অতীব গুরুত্বপূর্ণ। যদি কারোর কোনো অসৎ উদ্দেশ্য থেকে থাকে, দয়া করে আল্লাহর ওয়াস্তে এ কাজে সম্পৃক্ত হবেন না। নির্বাচন যেভাবে কলুষিত হয়েছে সেইটাকে পুনরুদ্ধার করার জন্য আমাদের যা যা করার লাগে তাই করুন। ভোটে মানুষের আস্থা ফিরিয়ে আনতে স্বচ্ছতা এবং দায়িত্বের সঙ্গে নির্বাচন সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাজ করারও নির্দেশ দেন কমিশনাররা। 4 জন কমিশনারকে আমি মনে করি 4টা ছাঁকনি, এখানে কোনো না কোনো ছাঁকনিতে সেটা আটকা পড়বে। ইতিমধ্যে এরকম একটা ঘটনা যেটা অনেক পরে হওয়ার কথা ছিল, সেটা এসে গেছে অনেক আগে, তো সেরকমই ছাঁকনিতে আটকা পড়ে গেছে। ভোটার লিস্ট যত সুষ্ঠু হবে, নির্বাচনও ততটাই গ্রহণযোগ্য হবে। অনেক ফ্যাক্টর কাজ করে, কিন্তু এটা একটা ওয়ান অফ দ্য ফ্যাক্টরস। গতানুগতিক পদ্ধতিতে কাজ করার সুযোগ নেই উল্লেখ করে প্রধান নির্বাচন কমিশনার সংশ্লিষ্টদের পেশাদারিত্বের সঙ্গে কাজ করার আহ্বান জানান। 18 কোটি মানুষ যে বঞ্চিত, এই তাদের এই বঞ্চনার দুঃখ তারা বলার জন্য আছে, আমরা আছি। তা আমরা দায়িত্ব নিয়েছি ইনশাল্লাহ তাদের বঞ্চনা যাতে আমরা ঘুষাইতে পারি। তারা যে বঞ্চিত হয়েছে এতদিন, সেটা সেই ভোটের অধিকার থেকে বঞ্চিত হয়েছে, সেটা আমরা ঘোষাতে চাই। 40টি ব্যাচে প্রায় 1000 জন প্রশিক্ষককে প্রশিক্ষণ দেয়া হবে। পরে এই প্রশিক্ষকরা প্রশিক্ষণ দেবেন ভোটার তালিকা হালনাগাদের তথ্য সংগ্রহকারী ও সুপারভাইজারদের। কাউসার চৌধুরী কুমু, সময় সংবাদ, ঢাকা। রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে জুলাই ঘোষণাপত্রের খসড়া প্রস্তুত করা হবে। বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে ব্রিফিংয়ে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব। শেখ হাসিনাকে ফিরিয়ে বিচার করাই সরকারের অগ্রাধিকার বলে জানিয়েছেন তিনি। প্রশ্ন করছিলেন। রোববার সংবাদ সম্মেলনে প্রধান উপদেষ্টার প্রেস সচিব জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনা করে কিছুদিনের মধ্যে ঘোষণাপত্র প্রকাশ করবে অন্তর্বর্তী সরকার, তবে নির্দিষ্ট কোনো তারিখ জানানো হয়নি। পলিটিক্যাল পার্টিগুলোর সাথেও কথাবার্তা হবে, তো সেই আলোকেই এটা একটা ড্রাফটিংটা হবে। আশা করছি যে আপনারা এই বিষয়ে সামনে আরো ডেভেলপমেন্ট দেখবেন। ভারত থেকে শেখ হাসিনাকে ফিরিয়ে বিচারের মুখোমুখি করাই সরকারের অগ্রাধিকার বলেও জানান প্রেস সচিব। হাসিনা আপনি জানেন যে তার বাবার খুনিদেরকে পার্সু করে অনেক জায়গা থেকে নিয়ে এসে এখানে বিচার করেছেন। আমরাও তার বাবাকে উনি যেভাবে পার্সু করেছেন তার চেয়ে আরো দ্বিগুণ, আরো অনেক বেশি রিলেন্টলেসলি তাকে আমরা পার্সু করে তাকে দেশে ফিরিয়ে এনে তাকে বিচারের সম্মুখীন করা হবে। এদিকে ইউরোপের রাষ্ট্রদূতদের কাছে সরকারের অনুরোধের প্রেক্ষিতে এরই মধ্যে ভারতের পরিবর্তে অন্য কয়েকটি দেশে বাংলাদেশিদের জন্য ভিসা কার্যক্রম চালু করেছে 3টি দেশ। বুলগেরিয়া তাদের ভিসার বিষয় ইন্দোনেশিয়া এবং ভিয়েতনামে স্থানান্তর করার কথা আগেই জানিয়েছিল। রোমানিয়া, ভিয়েতনাম এবং থাইল্যান্ডে তাদের দূতাবাসে বাংলাদেশি ছাত্রদেরকে ভিসা দেওয়ার কথা জানিয়েছে। কাজাকিস্তান জানিয়েছে যে তারা ব্যাংকক থেকে বাংলাদেশি ছাত্রছাত্রীদেরকে ভিসা দেবে। সাগররুনি হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটনে নতুন করে পিবিআই তদন্ত করছে বলেও জানান প্রেস সচিব। এই সাগররুনির কেসটা আমাদের সবার একটা খুব হৃদয়ের একটা বিষয়। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা। ছাত্র জনতার আন্দোলনে পুলিশের গুলিতে আবু সাইদ নিহতের ঘটনায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের 2 শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এছাড়াও 56 শিক্ষার্থীকে 1 ও 2 সেমিস্টার এবং 15 জনের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত হয়েছে। দুপুরে সিন্ডিকেট সভায়
এই সিদ্ধান্ত হয়। অবশেষে 6 মাস পর রোববার বিশ্ববিদ্যালয়ের 109তম সিন্ডিকেট সভায় আবু সাইদ হত্যার ঘটনায় 73 জনকে অভিযুক্ত করে চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। এদের মধ্যে আসাদ মণ্ডল ও মশিউর রহমান নামে 2 শিক্ষককে সাময়িক বহিষ্কার এবং 23 শিক্ষার্থীকে 1 সেমিস্টার বহিষ্কার ও 33 শিক্ষার্থীকে 2 সেমিস্টার বহিষ্কার আর 15 শিক্ষার্থীর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। 33 জন শিক্ষার্থীর 2 সেমিস্টার তাদেরকে বহিষ্কার করার সিদ্ধান্ত হয়েছে, আর 1 সেমিস্টার করা হয়েছে এখানে হচ্ছে 23 জনকে। এই হলো টোটাল 71 জন। শাস্তিপ্রাপ্ত কোনো শিক্ষার্থী নিজেকে নিরপরাধ মনে করলে বিশ্ববিদ্যালয় প্রশাসন বরাবর আবেদন করতে পারবে এবং প্রাপ্ত আবেদন যাচাই বাছাই করে অন্তে সংশ্লিষ্ট শিক্ষার্থীর দাবি সত্য মনে গণ্য হলে শাস্তি মওকুফ করা হবে। এছাড়াও ছাত্র সংসদ নির্বাচনের আগে বিশ্ববিদ্যালয়ে শিক্ষক সমিতি, অফিসার্স অ্যাসোসিয়েশন সহ সব ধরনের নির্বাচন বন্ধ থাকবে বলে জানান উপাচার্য। আমরা সিদ্ধান্ত নিয়েছি এই বিশ্ববিদ্যালয়ের সকল নির্বাচন বন্ধ থাকবে যতক্ষণ না ছাত্র সংসদ হল সংসদ নির্বাচন হয়েছে, ততক্ষণ পর্যন্ত কোনো নির্বাচন এই ক্যাম্পাসে হতে দেওয়া যাবে না। এর আগে রোববারের মধ্যে জুলাই বিপ্লবে ছাত্রদের উপর হামলাকারীদের দ্রুত শাস্তি নিশ্চিত সহ ছাত্র সংসদ নির্বাচনের রোডম্যাপ ঘোষণার দাবিতে শনিবার সংবাদ সম্মেলন করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ছাত্র সংসদ নির্বাচনের পূর্বে আর অন্য কোনো নির্বাচন এই বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে আমরা হতে দিব না। আব্দুল রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। দেশের সার্বভৌমত্ব রক্ষায় সেনাবাহিনীকে প্রস্তুত থাকার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। রাজবাড়ীতে সেনাবাহিনীর শীতকালীন মহড়া পরিদর্শন করে কথা বলেছেন তিনি। বলেছেন, বাংলাদেশের সম্মান ও গৌরব অটুট রাখতে জনগণের পাশে থেকে কাজ করছে সেনাবাহিনী। প্রশিক্ষণে সর্বোত্তম কল্যাণ এই মন্ত্রে উদ্বুদ্ধ হয়ে আধুনিক ও যুগোপযোগী প্রশিক্ষণের মাধ্যমে আভিযানিক দক্ষতা অর্জন করে দেশের সার্বভৌমত্ব রক্ষায় বাংলাদেশ সেনাবাহিনীর সদস্যগণ সর্বদা প্রস্তুত থাকবে। বরাবরের মতোই বাংলাদেশের সশস্ত্র বাহিনী দেশের সম্মান ও গৌরব অটুট রাখতে জনগণের পাশে থেকে কাজ করে যাচ্ছে। ভবিষ্যতে সশস্ত্র বাহিনীর এই সক্ষমতা আরও আধুনিকায়নের জন্য আমরা কাজ করে যাব। রাতের সময়ে আরও থাকছে। এস আলমের নিয়ন্ত্রণে থাকা 4টি সহ 6 ব্যাংকের এমডিকে বাধ্যতামূলক ছুটি। 3 মাসের জন্য বসানো হচ্ছে প্রশাসক, সিদ্ধান্ত বাংলাদেশ ব্যাংকের। টিউলিপ সিদ্দিকের পর এবার তার বোন আজমিনা সিদ্দিকের নামে উপহার হিসেবে ফ্ল্যাট পাওয়ার তথ্য উঠে এসেছে যুক্তরাজ্যের গণমাধ্যম। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে সানডে টাইমস ও দ্য টেলিগ্রাফ। এতে বলা হয়, 2009 সালে মঈন গনি নামে বাংলাদেশি এক আইনজীবী লন্ডনের হ্যামস্টেডের একটি ফ্ল্যাট আজমিনার নামে হস্তান্তর করেছিলেন। পরে টিউলিপ কিছু সময়ের জন্য ওই ফ্ল্যাটে থেকেছিলেন। এর আগে শুক্রবার ফিনান্সিয়াল টাইমসের একটি প্রতিবেদনে টিউলিপের বিরুদ্ধে আওয়ামী লীগ সংশ্লিষ্ট আবাসন ব্যবসায়ীর কাছ থেকে বিলাসবহুল ফ্ল্যাট উপহার নেওয়ার দাবি করা হয়। সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস এবং তার স্ত্রীর বিরুদ্ধে মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে 600 কোটি টাকারও বেশি অস্বাভাবিক লেনদেন, 9 লাখ মার্কিন ডলার পাচার এবং প্রায় 80 কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ পাওয়ার কথা জানিয়েছে সংস্থাটি। এদিকে প্রশ্ন ফাঁসে জড়িত পিএসসির গাড়ি চালক আবেদ আলী সহ তার পরিবারের বিরুদ্ধে 3টি মামলা হয়েছে। দুদক বলছে, তাপস সহ পলাতকদের ফেরাতে আইনি পদক্ষেপ নেওয়া হবে। তিনি কোনো প্রভাবের কারণে এই ব্যবস্থা নেননি, তাহলে তিনি শপথ ভঙ্গ করেছেন এবং সেই কারণে তার অবশ্যই পদ থেকে সরে যাওয়া উচিত। বেসিক ব্যাংক মামলায় দুদকের নিষ্ক্রিয়তার অভিযোগ এনে তৎকালীন চেয়ারম্যানের পদত্যাগের দাবি জানিয়েছিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র ব্যারিস্টার ফজলে নূর তাপস। সময়ের পালাবদলে সেই দুদকের মামলায় ফাঁসলেন শেখ পরিবারের এই সদস্য। আদালত প্রাঙ্গণে আওয়ামী আইনজীবীদের প্রভাবশালী এই নেতা ও তার স্ত্রীর বিরুদ্ধে দুদকের অনুসন্ধানে উঠে এসেছে প্রায় 9 লাখ মার্কিন ডলার পাচারের তথ্য। এছাড়া স্ত্রীসহ তাপসের বিরুদ্ধে ব্যাংকে 600 কোটি টাকার বেশি অস্বাভাবিক লেনদেন ও প্রায় 80 কোটি টাকার অবৈধ সম্পদের প্রমাণ মিলেছে। এ ঘটনায় রোববার আলাদা 2টি মামলা করেছে দুদক। তদন্ত শেষে বা তদন্তকালীন সময়ে যারা পলাতক আছেন তাদেরকে ফিরিয়ে আনার বিষয়ে ফৌজদারি কার্যবিধি অনুসরণ করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করা হবে এবং এই সংক্রান্ত কার্যক্রম জন্য তদন্তকারী কর্মকর্তা তারা এখতিয়ারবান, তারা ঠিক করবেন কি প্রক্রিয়ায় এবং কিভাবে
কখন তাদেরকে দেশে ফিরিয়ে নিয়ে আসা যায়। এদিন প্রশ্নফাঁসে জড়িত থাকার অভিযোগে গ্রেফতার পিএসসির সাবেক গাড়ি চালক সৈয়দ আবেদ আলী জীবন, তার স্ত্রী ও ছেলের বিরুদ্ধে আলাদা 3 মামলা করেছে দুদক। তাদের বিরুদ্ধে প্রায় 5.5 কোটি টাকার অবৈধ সম্পদ ও প্রায় 46 কোটি টাকার সন্দেহজনক লেনদেনের প্রমাণ মিলেছে। মামলা রুজু করা হলেই আমাদের বিধি অনুযায়ী তদন্তকারী কর্মকর্তা নিয়োগ করা হবে এবং তদন্তকারী কর্মকর্তা ফৌজদারি কার্যবিধি এবং দুর্নীতি দমন কমিশন বিধিমালা অনুসরণ করে পরবর্তী কার্যক্রম গ্রহণ করবেন। অভিযুক্তদের বিরুদ্ধে তদন্তে আরও সম্পদের তথ্য মিললে চার্জশিটে তা অন্তর্ভুক্ত করা হবে বলেও জানান সংস্থাটির মহাপরিচালক। এই সংক্রান্ত তথ্যাদি এজাহারে বিস্তারিত আছে। তাসলিম তৌহিদ, সময় সংবাদ, ঢাকা। সিরাজগঞ্জে পুলিশ হত্যা মামলায় সাবেক মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রী ও সাবেক জেলা আওয়ামী লীগের সভাপতি আব্দুল লতিফ বিশ্বাসকে কারাগারে পাঠানো হয়েছে। সন্ধ্যায় এনায়েতপুর আমলি আদালতে হাজির করা হলে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বিচারক। বৈষম্য বিরোধী ছাত্র জনতার আন্দোলন চলাকালে 4 আগস্ট এনায়েতপুর থানায় হামলা ও 15 পুলিশ সদস্য হত্যার ঘটনা ঘটে। ওই ঘটনায় করা মামলায় সন্দেহভাজন আসামি হিসেবে সাবেক মন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাসকে গ্রেফতার দেখানো হয়। এর আগে দুপুরে বেলকুচির কামারপাড়ার নিজ বাড়ি থেকে আব্দুল লতিফ বিশ্বাসকে আটক করে যৌথ বাহিনী। পুলিশের পক্ষ থেকে করা হয় ওই মামলায় আওয়ামী লীগের 4 নেতা নাম উল্লেখ সহ অজ্ঞাত 6000 জনকে আসামি করা হয়। এসালমের নিয়ন্ত্রণে থাকা 4টি সহ 6 ব্যাংকের এমডিকে 3 মাসের জন্য বাধ্যতামূলক ছুটিতে পাঠানো হয়েছে। ব্যাংকগুলোতে নিরপেক্ষ স্বচ্ছভাবে নিরীক্ষা করতে এই সিদ্ধান্ত বলে জানিয়েছে কেন্দ্রীয় ব্যাংক মুখপাত্র। অনিয়মে জড়িত থাকার প্রমাণ না মিললে এই কর্মকর্তারা আবারও দায়িত্বে ফিরবেন। ঋণ কেলেঙ্কারি ও নানা অনিয়মে থাকা দুর্বল ব্যাংকগুলোর অডিট সম্পন্ন করতে এবার ব্যবস্থাপনা পরিচালকদের ছুটিতে পাঠাতে সম্মত হয়েছে ব্যাংকগুলোর পরিচালনা পর্ষদ। এর মধ্যে আছে এসালম গ্রুপের নিয়ন্ত্রণে থাকা ইউনিয়ন, ফার্স্ট সিকিউরিটি, এসআইবিএল, গ্লোবাল ইসলামী। এর বাইরে আছে এক্সিম ও আইসিবি ইসলামী ব্যাংক। বৃহস্পতিবার এসব ব্যাংকের পর্ষদ সদস্যদের নিয়ে জরুরি বৈঠক করে বাংলাদেশ ব্যাংক। সেখানেই ব্যবস্থাপনা পরিচালকদের ছুটিতে পাঠানোর সিদ্ধান্তে কেন্দ্রীয় ব্যাংক সম্মত হয় বলে জানান মুখপাত্র। অডিট পরিচালনার বিষয়ে ওনারা যেন অযাচিত কোনো হস্তক্ষেপ করতে না পারেন, অর্থাৎ এই প্রক্রিয়াটাকে স্বচ্ছ রাখার জন্য এমডিদেরকে সাময়িকভাবে ছুটিতে যেতে বলা হয়েছে। এটা আসলে আন্তর্জাতিক রীতি অনুযায়ী করা হয়েছে। এদিকে শনিবার ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে ছুটিতে পাঠাতে সিদ্ধান্ত নেয় ব্যাংকটির পরিচালনা পর্ষদ। কেন্দ্রীয় ব্যাংকের সাথে বৈঠক শেষে বিষয়টি জানান ব্যাংকের চেয়ারম্যান। ব্যাংকগুলো এই একটা নির্দিষ্ট সময়ের জন্য যতদিন পর্যন্ত এই কার্যক্রম চলবে ততদিন পর্যন্ত তারা যাতে আউট অফ ডেস্ক থাকেন, এটা সিদ্ধান্ত আমরা নিচ্ছি। নতুন গভর্নর দায়িত্ব নেওয়ার পর এসালমের নিয়ন্ত্রণে থাকা 8টি সহ ডজনখানেক ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেন। এরপর এসব ব্যাংকের ঋণ কেলেঙ্কারি খতিয়ে দেখতে অডিটের সিদ্ধান্ত হয়। সাইফুল ইসলাম, সময় সংবাদ, ঢাকা। গত 15 বছরে ফ্যাসিবাদের লেজুর বৃত্তি ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন না করায় রোষানলের শিকার হয়েছে গণমাধ্যম ও সাংবাদিকরা। সকালে চট্টগ্রামে মতবিনিময় সভায় অংশ নিয়ে কথা বলেছেন গণমাধ্যম সংস্কার কমিশনের চেয়ারম্যান কামাল আহমেদ। এ সময় গণমাধ্যম কর্মীদের যোগাযোগ ও নীতিমালা নিয়ে নানা সুপারিশ তুলে ধরেন সাংবাদিকরা। গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠ করতে চট্টগ্রামে জেলা প্রশাসনের সম্মেলন কক্ষে এই মতবিনিময় সভার আয়োজন করে গণমাধ্যম সংস্কার কমিশন। মতবিনিময় সভায় অতীতের নানা অভিজ্ঞতার কথা তুলে ধরেন চট্টগ্রাম বিভাগের গণমাধ্যম কর্মীরা। আমাদের উপর যে নির্যাতন হয়েছে, পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছে, চাকরিচ্যুত করা হয়েছে, সে সম্পর্কে প্রথম আপনাদেরকে তথ্য জানতে হবে। আওয়ামী লীগের আমলে ডিজিটাল সিকিউরিটি অ্যাক্ট অথবা সাইবার সিকিউরিটি অ্যাক্ট নিয়ে যে সমস্ত সাংবাদিকদের যে সমস্ত অত্যাচার এবং নির্যাতন এবং হয়রানির শিকার হয়েছেন, এগুলোর ব্যাপারে সংস্কার কমিশন একটা স্পষ্ট গাইডলাইন থাকবে, সুপারিশ থাকবে, এটা আমি আশা করছি। পত্রিকাকে এই টিভি চ্যানেলকে ডাল হিসেবে ব্যবহার করে বন্দরে কাস্টমসে ব্যবহার করে তারা আবার তার টাকা ইনকাম করেন। এ সময় কমিশন চেয়ারম্যান বলেন, ফ্যাসিবাদের লেজুর বৃত্তি করেছে গণমাধ্যমগুলো। দলীয় প্রভাবের কারণেই বিশ্বাসযোগ্যতা হারিয়েছেন সাংবাদিকরা। গণমাধ্যমের যে ভূমিকা ছিল সেই ভূমিকার একটা সম্পাদকীয় মূল্যায়ন হওয়া উচিত। গত 15 বছরে অনেক সংবাদ মাধ্যম প্রাতিষ্ঠানিকভাবে
ফ্যাসিবাদের লেজুর ভিত্তি করেছে, সেই প্রতিষ্ঠানগুলো তো বন্ধ করা হয় নাই। গণমাধ্যম কর্মীদের সমস্যাগুলো চিহ্নিত করে লিখিত সুপারিশ আকারে পাঠানোর অনুরোধ জানিয়েছে সংস্কার কমিশন। শফিকুল আলম, সময় সংবাদ, চট্টগ্রাম। শীতলী রাজধানী সহ সারা দেশে দেখা দেয় গ্যাস সংকট, আর এতে বিপাকে পড়তে হয় আবাসিক গ্রাহকদের। গ্যাসের জন্য রাত জেগে অপেক্ষা করতে হচ্ছে অনেক এলাকার বাসিন্দাদের। চলমান সংকটের স্থায়ী সমাধান চান ভুক্তভোগীরা। ভোগান্তির কথা জেনেও যেন নির্বিকার কর্তৃপক্ষ। আরও জানাচ্ছেন আল কাসির, ক্যামেরায় ছিলেন SM সালাউদ্দিন। ইট পাথরের দালানে মাটির চুলা জ্বালানোর আপ্রাণ চেষ্টা। ঘরের বারান্দায় চুলা বসিয়ে রান্নার কাজ সারছেন ধানমন্ডি এলাকার এক বাসিন্দা। রান্নার সব উপকরণ হাঁড়িতে, কিন্তু গ্যাস নেই চুলায়। গ্যাসের জন্য অপেক্ষা দিনভর। বাধ্য হয়ে হোটেল থেকে আনতে হচ্ছে খাবার। এ চিত্র রাজধানীর গ্রিন রোড, মহাখালী, আদাবর, মৌচাক, নাজিরাবাজার, নয়াবাজার, ধলপুর, কাঁঠালবাগান, মগবাজার, কল্যাণপুর ও মিরপুরের বিভিন্ন এলাকায়। যেন শীত নামতেই উধাও গ্যাস। 10-12 দিন রয়েছে গ্যাসের অবস্থা এই পরিস্থিতি। রুটির ছাকার মতো গ্যাস নাই, বাচ্চা কাচ্চারা কাঁদতেছে খাবারের জন্য। চুলায় গ্যাস নেই, রাত্রের 12টা-1টার দিকে হয়তো আসে সামান্য। 10-12 দিন রয়েছে গ্যাসের অবস্থা এই পরিস্থিতি। চুলায় গ্যাস নেই, রাত্রের 12টা-1টার দিকে হয়তো আসে সামান্য। গ্যাস সংকটে বেশ বিপাকে আবাসিক গ্রাহকরা। সারাদিন পর গ্যাসের দেখা মেলে মধ্যরাতে, তাই বাধ্য হয়ে রাত জেগে রান্নার কাজ সারেন অনেকে। হোটেল থেকে কিনে খায়, রাতে বেলা যদি গ্যাস আসে তাহলে একটু তরকারি রান্না করি। এখন আজকে গত মনে হয় 5-6 দিন ধরে রাতেও নাই। আমাদের খাওয়া দাওয়া, রান্না বান্না সব কিছু বন্ধ। আমাদের চরম দুর্ভোগ, এবং মে মাস থেকে শুরু হয়েছে এটা। কিনে খাবো, আবার সরকারকে বিলগুলিও দিব। এটা আমরা তো মানুষ, এখন এক পারা যায় যে রাস্তায় দাঁড়ায় যাই। নিম্ন আয়ের মানুষের অবস্থাও একই। মাটির চুলাই তাদের একমাত্র ভরসা। একটানা গ্যাস নাই আজকে 1 মাস ধরে। রাত্রে গ্যাস আসে, রাত্রে 2টা বাজে কি মানুষ ঘুমাবে না রান্না করবে? সারাদিন কাজ করে আইসা গ্যাসের জন্য বয়ে থাকা লাগে, ঠিক মতন রান্না খাওয়া করা যায় না। নাগরিকদের এই ভোগান্তিতে বরাবরের মতোই নিশ্চুপ তিতাস গ্যাস কোম্পানি। প্রতিষ্ঠানটির ব্যবস্থাপনা পরিচালককে একাধিকবার ফোন করেও পাওয়া যায়নি। এর আগে গত মঙ্গলবার পেট্রোবাংলা জানিয়েছিল বুধবার সকাল 9টা থেকে শনিবার সকাল 9টা পর্যন্ত এলএনজি টার্মিনালে রক্ষণাবেক্ষণের কারণে ব্যাহত হতে পারে গ্যাস সরবরাহ। তবে তার একদিন পার হলেও স্বাভাবিক হয়নি পরিস্থিতি। আল কাসির, সময় সংবাদ, ঢাকা। এদিকে সংকট কাটাতে তেল গ্যাস অনুসন্ধানে গতি বাড়ানোর কথা জানিয়েছে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি। বর্তমানে সিলেট অঞ্চলে দৈনিক গ্যাস উৎপাদন হচ্ছে 13,70,00,000 ঘনফুট, যা 16,40,00,000 উন্নীত করতে চায় ওই কোম্পানিটি। জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহের জন্য বাড়তি এই পরিমাণ গ্যাস নতুন খনন আর পুনঃখননের কাজ চলা 3টি কূপ থেকে পাওয়ার আশা রাষ্ট্রীয় এই প্রতিষ্ঠানটি। নওশাদ আহমদ চৌধুরীর ছবিতে ইকরামুল কবিরের রিপোর্ট। পরিত্যক্ত ঘোষণার 30 বছর পর পুনঃখনন করে সিলেট 7 নম্বর গ্যাস কূপ থেকে দৈনিক 80 লাখ ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ করা হয় গত 4 নভেম্বর। এর আগে 2023 সালের নভেম্বরে সিলেট গ্যাস ক্ষেত্রের 10 নম্বর কূপে নতুন করে গ্যাস ও তেলের সন্ধান পাওয়া যায়। দেশে বর্তমানে গ্যাসের সংকট চলছে। চলমান সংকট কাটাতে তেল গ্যাস অনুসন্ধানে গতি বাড়িয়েছে সিলেট গ্যাস ফিল্ড কোম্পানি। চলতি বছরের মধ্যে দৈনিক উৎপাদিত 13,70,00,000 ঘনফুট গ্যাসকে 16,40,00,000 ঘনফুটে উন্নীতকরণের কাজ চালিয়ে যাচ্ছে বলে জানিয়েছে প্রতিষ্ঠানটি। এই গ্যাস কূপ থেকে দৈনিক 2.5 কোটি ঘনফুট গ্যাস আগামী এপ্রিল মাস থেকে জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহ হতে যাচ্ছে। এর মাধ্যমে দেশের ক্রমবর্ধমান গ্যাসের চাহিদায় কিছুটা যোগান দিতে যাচ্ছে সিলেট 10 নম্বর গ্যাস কূপ। নতুন খনন ও পুনঃখননের কাজ চলা 3টি কূপ থেকে 3 কোটি ঘনফুট গ্যাস জাতীয় সঞ্চালন লাইনে সরবরাহের আশা প্রতিষ্ঠানটির। জাস্ট ডিমার্কেশন হয়ে গেলে আমরা আমাদেরকে বুঝিয়ে দিবে, এবং বুঝিয়ে দেওয়ার পরে আমরা এই 3 কিলোমিটার পাবো। তাহলে 3 কিলোমিটার হয়ে যায়, তা আমরা সেই হিসেবে আমাদের যে টার্গেটেড যে এপ্রিলের মধ্যে আমরা 20 থেকে 25 মিলিয়ন গ্যাস জাতীয় গ্রিডে দিতে পারবো। সিলেট গ্যাস ফিল্ড কর্তৃপক্ষ বলছে চলতি অর্থ বছরে একটি তেলকূপ সহ আরও 10টি কূপ খনন ও পুনঃখননের পরিকল্পনা গ্রহণ করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন এই কোম্পানি, যা থেকে আরও 12 কোটি ঘনফুট গ্যাস উৎপাদন করা সম্ভব। আর একটা কূপ আছে যেটা আমরা হয়তো 15 মিলিয়ন চলে আসবে, সেটা 15-30 আমরা হয়তো বা দিতে পারবো, এটা আমরা আশা রাখছি। এখানে পাইপলাইন সব করা আছে, কোনো সমস্যা হবে না।
তার মানে আমরা 30 মিলিয়ন ফ্লো অ্যাড করতে পারবো। বর্তমানে সিলেট গ্যাস ফিল্ডের 16টি কূপ থেকে দৈনিক উৎপাদন হচ্ছে 13 কোটি 70 লাখ ঘনফুট গ্যাস। পেট্রো বাংলার তথ্য মতে বর্তমানে দেশের দৈনিক গ্যাসের চাহিদা 380 কোটি ঘনফুট, বিপরীতে সরবরাহ আছে 250 কোটি ঘনফুট। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। নাজমুল আবেদিন ফাহিমের সঙ্গে কোনো দ্বন্দ্ব নয়, মূলত যোগাযোগের অভাবে ভুল বোঝাবুঝির সৃষ্টি হয়েছে জানিয়ে মনক্ষুণ্ণ হয়েছেন তিনি, এমন মন্তব্য করেছেন বিসিবির সভাপতি ফারুক আহমেদ। বিষয়গুলো নিয়ে দুই বোর্ড কর্তার মাঝে আলোচনাও হয়েছে। ভবিষ্যতে এমন কোনো বিষয় সামনে আসবে না বলেও জানিয়েছেন ফারুক। শীঘ্রই স্ট্যান্ডিং কমিটি ঘোষণার আশ্বাস দিয়েছেন বোর্ড প্রধান। সিলেট থেকে তারেক হাসান শিমুলের রিপোর্ট। সাকিব তামিমের পর নতুন নাটক ক্রিকেট বোর্ডে। এবার প্রকাশ্যে এলো সভাপতি ফারুক আহমেদ ও পরিচালক নাজমুল আবেদিন ফাহিমের দ্বন্দ্বের বিষয়। 5 আগস্ট পরবর্তী বাংলাদেশে পরিবর্তন আসে ক্রিকেট বোর্ডেও। নতুন পরিচালক হয়ে আসেন ফারুক আহমেদ ও নাজমুল আবেদিন ফাহিম। জুলাই বিপ্লবকে ধারণ করা এই দুই কর্তার কথা ছিল একসাথে পথ চলে দেশের ক্রিকেটকে এগিয়ে নেয়ার, অথচ সভাপতি ফারুক আহমেদের একক কর্তৃত্বের কারণে এই দুই কর্তার দ্বন্দ্ব এখন আলোচনার কেন্দ্রে। ফারুক ফাহিমের বৈরিতার শুরু NCL T20 দিয়ে। টুর্নামেন্টের বিভিন্ন বিষয় নিয়ে বনিবনা না হওয়ায় নাজমুল আবেদিন ছিলেন না উদ্বোধনী অনুষ্ঠানেও। সময় যত গড়িয়েছে দ্বন্দ্ব আরও প্রকট হয়েছে। বিপিএল দেখতে এখন সিলেটে অবস্থান করছেন বিসিবি প্রেসিডেন্ট ও নাজমুল আবেদিন। ফাহিমের অভিযোগের বিষয়ে গণমাধ্যমের মুখোমুখি হন ফারুক আহমেদ। অজুহাত হিসেবে সামনে আনলেন যোগাযোগের অভাবকে। আমরা দুজনই নতুন ডিরেক্টর, আমরা ম্যাক্সিমাম কাজ দুজনই করার চেষ্টা করেছি। সেক্ষেত্রে একটু শেষের দিকে একটু কমিউনিকেশন গ্যাপ হতে পারে, কেননা অনেক ডিসিশন আমার নিতে হয়েছে যে আমি বারবার ডাকবো সবাইকে, আবার নিব, কিছু কিছু ডিসিশন আছে খুব জরুরি ডিসিশন নিতে হয়, সেক্ষেত্রে মধ্যে কিছু কমিউনিকেশন গ্যাপ হয়েছে। এসব বিষয় নিয়ে কথা হয়েছে দুই বোর্ড কর্তার। আশ্বাস দিয়েছেন সামনে আর হবে না এমন ভুল বোঝাবুঝি। আশা করব আমি এরকম কোনো কিছু আর আগামীতে হওয়ার সম্ভাবনা কম। তারপর ছোটোখাটো একটু ডিসস্যাটিসফ্যাকশন থাকবে, বাট এটা আমরা যতটুকু পারি কোনো মেজর ইস্যু না হলে আমরা ঠিক করে ফেলতে পারবো। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। তারেক রহমানের চাঁদাবাজির 4 মামলা বাতিলের রায় আপিলেও বহাল। এখনো দেশে ফেরার পরিবেশ তৈরি হয়নি বললেন বিএনপি নেতা। দ্রুত ভোট দিয়ে ক্ষমতা হস্তান্তরের আহ্বান। দলগুলোর সঙ্গে আলোচনা করে জুলাই ঘোষণাপত্রের খসড়া প্রস্তুত করবে সরকার, জানালেন প্রেস সচিব। হাসিনাকে ফিরিয়ে বিচার করাই অগ্রাধিকার। এই ছিল রাতের সময়, সঙ্গেই থাকুন সময়।